আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ১৩০৮ জন গ্রেফতার। দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগুনোর আহ্বান। ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। এবং জুলাই আগস্ট গণহত্যার কয়েক মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসে। 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, দেশের অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত 6 মাসে রপ্তানি বেড়েছে 10%, মূল্যস্ফীতি কমে এসেছে, জুলাই নাগাদ 7.5% নেমে আসবে। রোজায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অপারেশন ডেভিল হান্টের জন্য কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলা হয়েছে। চক্কর মালিথা রিপোর্ট। গত 6 মাসে বাংলাদেশের অর্থনীতি, সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্রধান উপদেষ্টা রোববার বৈঠক করেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে। বৈঠকে মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, রাজস্ব আহরণ, আর্থিক খাত, বৈদেশিক খাত ও বিনিয়োগ এবং শিল্প খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে তথ্য উপাত্ত সহ বিস্তারিত আলোচনা হয়। বৈঠক নিয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আপনার এক্সপোর্ট গত 5 মাসে যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতির সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। সাংবাদিকরা জানতে চান অপারেশন ডেভিড হান্ট প্রসঙ্গে। যে আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। প্রেস সচিব বলেন, সরকার আশা করছে শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। চক্কর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট নামের এই অভিযানে গাজীপুর সহ সারা দেশে ১৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। লায়লা নওশিনের রিপোর্ট। গাজীপুরে সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর শনিবার রাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। যারাই জনগণকে অসন্ত করবে, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা জনগণকে ঘুমাতে দিবে না বলে ডিক্লেয়ার দিবে, তাদেরকে আমরা আইনে নিয়ে আসবো। নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন করে অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। গাজীপুরে হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করার কথাও জানান তিনি। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য যারা ভেঙেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিষণ ভাস্কর্য যদি যারা ভাঙে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে অস্থিতিশীলতার পেছনে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরো বলেন, অন্ধকারের মোকাবেলা অন্ধকার দিয়ে না করে আলো দিয়ে করতে হবে। পরাগ আজিমের রিপোর্ট। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সপ্তাহের মাথায় রোববার বিকেলে দেশে ফিরলেন তিনি। সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সফর ফলপ্রসূ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। আমাদের সফর খুব সফল হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে এই স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধীরে ধীরে এগোতে হবে। অপারেশন ডেভিল হান্ট একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। এখন নির্বাচন দেয়া হলে তা হবে নির্বাচনের গণহত্যা। সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে জামায়াতের আমির সাংবাদিকদের আরো বলেন, জামায়াত এখনো আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেনি। জামায়াতের সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক্তার শফিক বলেন, অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনীকে সবার সহযোগিতা করা উচিত। রিয়েলি ডেভিল তো আছেই সমাজে, সেই ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। এটা আমাদের প্রাথমিক সিলেকশন। ইলেকশন বহু সামনে রয়ে গেছে, অনেক দূর। ইলেকশন যখন কাছে আসবে তখন আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব। তখন যাদেরকে বিভিন্ন আসনে নমিনি হিসেবে দেওয়া হবে বা ক্যান্ডিডেট হিসেবে দেওয়া হবে তারাই ক্যান্ডিডেট। জুলাই গণ অভ্যুত্থান 2024-এর স্মৃতি ধরে রাখতে 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিস এই ডাক টিকিট অবমুক্ত করেন। ডাক টিকিটের থিম হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। এই সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, ডাক ও অধিদপ্তরের মহাপরিচালক SM শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। এই সময় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাবমুক্ত হতে না পারলে অতীতের মতোই প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। বিকেলে ইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিকেল 3:30টায় ইসি ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্য। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশন সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছে তাদের দল। জাতীয় নির্বাচনের সময়সীমা ও সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও কথা বলেন এই বিএনপি নেতা। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। সকালে ইসি ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ, তবে বেশ কিছু অপসংস্কৃতির পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সিইসি মনে করেন, শুধু কয়েকজন কমিশনার আর কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। চলতি মাসে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। একই সাথে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পলাতকও আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে দাখিল করা হবে সে সম্পর্কে জানান প্রসিকিউশন। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। গ্রাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি, আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। উত্তরা রামপুরা গুলশান এলাকায় হত্যার অভিযোগে 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদেশ দেন ট্রাইব্যুনাল। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। এদিকে রাজধানীর চানখারপুলের ঘটনায় কনস্টেবল সুজন হোসেনকে 12 ফেব্রুয়ারি তদন্ত সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ ভাষার মাস ফেব্রুয়ারি।
প্রয়াণের এক যুগ পরেও অমর একুশে বইমেলার মূল আকর্ষণ লেখক হুমায়ুন আহমেদ। এখনো সবচেয়ে বেশি বিক্রিত বই তার। পাঠক, লেখক ও প্রকাশকদের হৃদয়ের মণিকোঠায় যার স্থান চিরতরে আঁকা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। অমর একুশে বইমেলা 2025 বই আছে, রয়েছে লেখক পাঠকদের পদচারণাও। গ্রন্থ উন্মোচন মঞ্চেও প্রতিদিনই আসছে নতুন নতুন বই। সব বই ছাড়িয়ে অমর একুশে বইমেলায় এখনো পাঠক প্রিয়তার শীর্ষে হুমায়ুন আহমেদ। গল্প উপন্যাস জুড়ে সবটুকুতেই নির্মাণের এই মহান কারিগরের রাজত্ব। ফার্স্ট পারচেজ হচ্ছে আমার হুমায়ুন আহমেদেরই, এসে হচ্ছে আমি হিমর নীল জোছনা বইটা পারচেজ করেছি। শারীরিক মৃত্যু হলেই যে মানুষ মরে যায় তা না, যতদিন আমাদের হৃদয়ে থাকে, যতদিন আমরা মানুষকে মনে রাখি, ততদিনই আসলে মানুষ অমর থাকে। আর ওনার বইগুলোতে যে নারী ক্যারেক্টারগুলো আমার পার্সোনালি পছন্দ, কারণ ওরা খুব স্বাধীন চেতা হয়, তারা নিজের মতো চলে। পার্সোনালি আমার মনে পড়ে মৃন্ময়ী বইটা আমার খুব মনের কাছের একটা বই। মেলাতে যতটা ভিড় হতো, একমাত্র হুমায়ুন আহমেদের যে বই, বিশেষ করে অন্নপ্রকাশ বা যে স্টলটা ছিল, এই স্টলের ভিড়ে কিন্তু হিমশিম খেতে হতো। শুধু পাঠক হৃদয় নয়, নতুন লেখকদেরও অনুপ্রেরণা হুমায়ুন আহমেদ। এবং মধ্যবিত্ত যে যারা আছি আমরা, তাদের কাছে হুমায়ুন আহমেদ মানে নতুন কিছু, এবং যে কোনো একটা শব্দ পড়লেই আমরা চার ভাই বোন হাসতে হাসতে গড়ায় পড়তাম, মনে হতো যে এটা যেন আমাদেরই কাহিনী। আর এইভাবে পড়তে পড়তেই মনে হয় এক সময় না আমার লিখতে ইচ্ছে হলো, এবং আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমার মনে হলো যে হুমায়ুন আহমেদ যদি ওই সাবজেক্টে পড়ে লেখক হতে পারে, আমি কেন পারবো। হুমায়ুনের স্মৃতিচারণে কাতর তার দীর্ঘদিনের প্রকাশকরা। আমি হুমায়ুন আহমেদের এই পর্যন্ত 42টার মতো বই বিক্রি করেছি, এবং হুমায়ুন আহমেদের বই সবচেয়ে বেশি আমি বিক্রি করি। এবং আমার ধারণা যে মেলায় হুমায়ুন আহমেদের বই, মেলায় কেন, সব দোকানে সব জায়গায় এখনও হুমায়ুন আহমেদের বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এবং যারা নতুন পাঠক, যারা নতুন প্রজন্ম, তারা হুমায়ুন আহমেদের বই এখনও প্রচুর পরিমাণে কিনে। হুমায়ুন আহমেদ জ্বলে ছিলেন, জ্বলে থাকবেন চিরকাল বাংলা সাহিত্যের আকাশের ধ্রুবতারা হয়ে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় মানুষকে চকলেট দেওয়ার দিন আজ অমর বইমেলা প্রাঙ্গণে, তাই খুদে পাঠক ও বই প্রেমীদের দেয়া হয়েছে ছোট কাকু চকলেট ক্যান্ডি। আনন্দ আলো, বইমেলা প্রতিদিন, অনন্যা, অন্য প্রকাশ থেকে এইসব চকলেট বিতরণ করা হয়। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। শিশু কিশোরদের প্রিয় অ্যাডভেঞ্চার সিরিজ ছোট কাকু। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা বইগুলো জনপ্রিয়তার শীর্ষে। অমর একুশে বইমেলায় ভালোবাসা দিবসকে সামনে রেখে রোববার চকলেট ডেতে শিশুদের দেয়া হয় ছোট কাকু ক্যান্ডি। খুদে ছোট কাকু ভক্তরা জানায় তাদের অনুভূতি। ছোট কাকুর বই কিনছি এবং ওখান থেকে আমাকে চকলেটও দেওয়া হয়েছে। 2টা চকলেট পাইছি। ছোট কাকু থেকে চকলেট ভালোই লাগছে আসলে। অনন্যা, অন্য প্রকাশ, আনন্দ আলো, বইমেলা প্রতিদিন স্টল থেকে শিশুরা পাচ্ছে ছোট কাকু ক্যান্ডি। আনন্দ আলো বইমেলা প্রতিদিন এই স্টল থেকে আমরা ছোট কাকু চকলেট বাচ্চাদের দিচ্ছি, যারা বই প্রেমী তাদের দেওয়ার চেষ্টা করছি, এবং সবাই খুব আনন্দের সাথে চকলেটগুলো গ্রহণ করছে। ছোট কাকু সিরিজের সবগুলো বই অনন্যা প্রকাশ করেছে, সেই দীর্ঘ 20 বছর ধরে প্রকাশিত হচ্ছে। বোধহয় খুব সম্ভবত 38টাই পর্যন্ত বেরিয়েছে। তাই আমরা যারা ছোট কাকুর ভক্ত আছেন, পাঠক আছেন, তারা যারা ছোট কাকু বই নিচ্ছেন বা নাও নিচ্ছেন, তারপর আমরা ছোট কাকুর চকলেট বিতরণ করছি, খুব আনন্দ পাচ্ছে বাচ্চারা। এটাই আমাদের একটা বড় প্রাপ্তি। বইমেলার 23 নম্বর স্টল অন্য প্রকাশ প্যাভিলিয়নে আসছে ছোট কাকু 40 সিরিজ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রসঙ্গ আই স্পোর্টস। যাচ্ছি পরের সংবাদে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রংপুরে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে এলজিআরটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে শক্ত অবস্থানে অন্তর্বর্তী সরকার। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভের রিপোর্ট।
রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেল ব্রিজ প্রাঙ্গণে রোববার বিকেলে তিস্তা বিষয়ক করণীয় শীর্ষক গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন। আমাদের নদী দেখেন, আপনার বাস্তবে দেখেন শুকিয়ে কি হয়ে গেছে, আমাদের কর্মকাণ্ড নেই। এই যে 1.5 কিলোমিটারের তিস্তা, আমরা 12 কিলোমিটার, মানে তিস্তা হয়েছে ভূমিদস্যু। আমাদের আবু সাইদের রক্তের বিনিময় হলেও আমাদের এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করে দিন। দীর্ঘ প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের ডিসেম্বরে চূড়ান্ত করার কথা জানিয়ে পানি সম্পদ উপদেষ্টা জানান, বর্ষার আগেই তিস্তার ভাঙন প্রবণ এলাকায় কাজ শুরু করবে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকারের অবস্থানের কথা জানান এলজিআরডি উপদেষ্টা। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে। পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। দিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয়। গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি, গরু ছাগলগুলো সরাতে পারি। এইটা আমাদেরকে না জানানোর, তো না বলতে পারার তো কোনো কারণ নাই। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানিতে বক্তৃতা করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, এলজিআরডি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM তারিকুল আলম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি সহ অন্যরা। মেরিনা লাভলি, চ্যানেল আই, রংপুর। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32-এর ঘটনায় ভারত যে বক্তব্য দিয়েছে তা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ উল্লেখ করে তিনি আরো বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা জনগণ ভালোভাবে নিচ্ছেন না। বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না এবং অন্যদের কাছ থেকেও একই আচরণ প্রত্যাশা করে। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। দেশ বর্তমানে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ থেকে শেখ হাসিনা পালাতে পেরেছেন, কিন্তু যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা পালাতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, 6 মাস পরে এসে কেন 32 নম্বর ভাঙার চেতনা আসলো। রাষ্ট্র সংস্কারের জন্য এত কমিশন দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বোঝে কিনা তাও বুঝতেছি। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। একজন তো পালাইছে কাপড় পরে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরে পালানোর সুযোগ পাবে বলে মনে হয়। সারা দেশে যৌথ বাহিনীর চলমান অভিযানকে স্বাগত জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। তেজগাঁওয়ে রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা কর্মশালায় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সারা দেশে ভাঙচুর ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হয়ে দাঁড়াবে বলেও জানান তিনি। এখন কি আর কোনো আওয়ামী লীগ আছে বলেন তো?
কোনো আওয়ামী লীগ নাই, সব কিন্তু বিএনপি হয়ে গেছে। সেই নব্য বিএনপি বিভিন্ন জায়গায় আপনাদের ভিতরে আনাচে কানাচে ঢুকে পাড়া মহল্লায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং ওই মানুষগুলোকে, ওই ষড়যন্ত্রকারীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ২৭ বছর পর দিল্লি শাসনের সুযোগ পাচ্ছে দলটি। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৪৮টিতে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে বর্তমান শাসক দল আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন। দেশটির বিরোধী দল কংগ্রেস দিল্লির বিধানসভায় কোনো আসন পায়নি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পোহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। আইস্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু ও অন্যরা। প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে আবৃত্তি উৎসব করেছে ঢাকা স্বরকল্পন। উদ্বোধন করেন বরেণ্য আবৃত্তিকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম। একক আবৃত্তি পরিবেশন করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ, গোলাম সারওয়ার, রফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম, তামান্না তিথি সহ বরেণ্য ও নন্দিত আবৃত্তি শিল্পীরা। এছাড়া দলীয় আবৃত্তি পরিবেশন করেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, শিল্পবৃত্ত, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, কল্পরেখা, স্পন্দন, বৈতরণী, চারুবৃক্ষ ও মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র। অনুষ্ঠানে ঢাকা স্বরকল্পন পরিবেশন করে সৈয়দ শামসুল হকের রচনা ও ফয়জুল্লাহ সাইদের নির্দেশনায় পরাণের গহীন ভিতর। তুমি থাকো তোমার মতো সহজ সরল পাখি, তুমি আমার মাকে খুঁজে আনো, ভাবতে ভাবতে মা পাখিটার বুকের পালক ছিঁড়ে ঝড়ের দিনে ডিম বাঁচিয়ে রেখেছিল ফিরে। কৃষি সংবাদ। সবুজে ভরে উঠেছে তিস্তা নদীর বুক। প্রতি বছর চরাঞ্চল থেকে ৩.৫ কোটি টাকার ফসল উৎপাদন হওয়ায় সমৃদ্ধ হচ্ছে রংপুরের কৃষি অর্থনীতি। চরাঞ্চলে ফসল আবাদ বাড়ায় কৃষকদের আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া সহ পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। ঠাকুরগাঁওয়ের প্রাচীনতম ও সুবিশাল রামরাই দিঘি যেন পরিযায়ী পাখিদের অভয়ারণ্য। প্রায় ২ যুগ ধরে নানা প্রজাতির পাখির দেখা মেলে দিঘিতে। পাখির কলকাকলিতে মুখর আশেপাশের প্রাণ প্রকৃতি। ঐতিহাসিক রামরাই বিলের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে পরিযায়ী এসব পাখি। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
মার্সিডিজ বেঞ্জের ফ্ল্যাগশিপ গাড়ি G580 এডিশন 1 বা ইলেকট্রিক জি ওয়াগন মডেলের গাড়ি এখন বাংলাদেশের বাজারে। মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেডের প্রথমবারের মতো 2025 সালের G580 এডিশন 1 মডেলের ইলেকট্রিক গাড়িটি দেশের বাজারে এনেছে। এই মডেলটি জি ক্লাসের ঐতিহ্যবাহী অফ রোড পারফরম্যান্স এবং আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা লাক্সারি, পারফরম্যান্স এবং টেকসই এর নতুন ধারা নির্ধারণ করেছে। 2025 সালের G580 এডিশন 1 ইলেকট্রিক জি ওয়াগনের প্রথম প্রোডাকশন ইউনিট। সংবাদে এর সঙ্গে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য, কানাডা সহ 10 থেকে 12টি দেশে লিগ্যাল প্রমাণের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। ইতোমধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক 300 উচ্চপদস্থ কর্মকর্তার লকার বা সেফ ডিপোজিট এ তল্লাশি শুরু করেছে দুদক। রিপোর্ট রোকসানা আমিনের। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে 2,40,000 কোটি মার্কিন ডলার, এমন তথ্য উঠে আসে শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টে। এসব অর্থ ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে দুদক। সহযোগিতা চেয়ে ইতোমধ্যে কানাডা, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশে ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। ইতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে দেয়া হতো প্রাথমিকের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ, এমন অভিযোগ আমলে নিয়ে পাঠ্যপুস্তকের নানা অনিয়ম দুর্নীতি সহ নথির খোঁজে এনসিটিভিতে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। পাঠ্য বই ছাপানোর কার্যাদেশ প্রদানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন সংক্রান্ত অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সেফ ডিপোজিট খুলতে দুপুরে দুদকের উপপরিচালক সাইমন জামানের নেতৃত্বে অভিযান চালায় 8 সদস্যের এনফোর্সমেন্ট টিম। এই অভিযান চলতে থাকবে বলে জানান দুদক মহাপরিচালক। প্রায় 300 লকার রয়েছে সেখানে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এই কাজগুলো করতে একটু সময় লাগবে, হয়তো আরও 2-1 দিন যাওয়া লাগতে পারে। আজকে তারা যতটুকু সম্ভব সে কাজগুলো করবেন, আরও যদি বাকি থাকে পর্যায়ক্রমে সে কাজগুলো তারা করবেন। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। মাদকের অর্থ জোগাতে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ ও অপরাধ বিশ্লেষকরা। তারা বলেছেন, সমস্যা সমাধানে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত নজরদারি বাড়ানো প্রয়োজন। অপরাধ প্রবণতা বাড়ার পেছনে কিছু পোশাক কারখানা বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিকেও দায়ী করেন বিশেষজ্ঞরা। শাকির আদনানের রিপোর্ট। সম্প্রতি রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় প্রায়ই চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে। রাজধানীর অন্তত 18টি এলাকা এখন অপরাধ চক্রের হটস্পট। বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ব্যবস্থা ও নজরদারিতে ঘাটতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। এমন বাস্তবতায় সীমান্ত এলাকা দিয়ে যেন মাদক আসতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের। এখন অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারপরে বিদেশে কিন্তু কর্মসংস্থানের সুযোগ একটু সংকুচিত। তারপরে হলো যে খেটে খাওয়া মানুষের তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ার কারণে তারা যা আয় করতেছে তার সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারতেছে না, যার জন্য এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। সোসাইটিতে ক্রাইম কমিটিংটা কম হবে যখন গার্ডিয়ানশিপ থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যে ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে সোসাইটিতে একটা ল্যাক অফ গার্ডিয়ানশিপ তৈরি হচ্ছে, যার কারণে আমরা দেখছি যে যারা প্রসপেক্টিভ ক্রিমিনাল রয়েছে তারা কিন্তু তাদের কাজগুলো করার জন্য আরো সুযোগ খুঁজছে। ডিএমপি বলেছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার বিপরীতে মামলা গ্রহণ করছি যেগুলো পুলিশের কাছে আসছে। এই কারণে হয়তো মামলার সংখ্যাটা আপাতত দৃষ্টিতে বেশি মনে হবে। তবে আমাদের যেসব কার্যক্রম, প্রতিরোধমূলক কার্যক্রম বিশেষ করে, সেগুলো কিন্তু অনেক জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত 3-4 মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন 7 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ।
শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। সাবেক কাউন্সিল মামুন আহমেদের বিরুদ্ধে অপপ্রচার করায় জাবেদ ও তার সহযোগীদের শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রাজধানীর নবাবপুরে ভূমিদস্যু শেখ জাবেদ উদ্দিন ও তার জালিয়াতির সহযোগী তপন কুমার বসাকের নাম ব্যবহার করে শুভ বসাক ও পায়েল বসাক নবাবপুরের ২২১ ও ২২২ নম্বর হোল্ডিংয়ের বৈধ ইজারাদারদের হয়রানি করছেন অভিযোগ করেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ব্যবসায়ী খন্দকার আশিক উল্লাহ দাবি করেন, বৈধ ইজারাদার হিসেবে তারা নবাবপুরের ২২১ ও ২২২ নম্বর হোল্ডিংয়ে সরকারি সব নিয়ম কানুন মেনে ব্যবসা করে আসছেন। সম্প্রতি নবাবপুরের ভূমিদস্যু শেখ মোহাম্মদ জাবেদ উদ্দিন ও তার সহযোগীরা সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জানানো হয়, ওই হোল্ডিংয়ের সম্পত্তি সরকারি অর্পিত সম্পত্তি হিসেবে বিদ্যমান আছে। কুচক্রী মহল সেই সম্পত্তি দখলের চেষ্টা করছে। শেখ মোহাম্মদ জাবেদ উদ্দিন ও মিরাজ মোহাম্মদ জাকির উদ্দিন দুদকের চার্জশিটভুক্ত আসামি বলে জানান এলাকাবাসী। টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তাবলিগের সাথীরা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আমানুল হক। তিনি বলেন, ওয়াসিফুল ইসলামের বিতর্কিত ছেলে ওসামা ইসলাম প্রচারিত পরিপত্রের মূল অংশকে বাদ দিয়ে ফেসবুকে প্রচার শুরু করে দিয়েছে, যা সরকারি সিদ্ধান্তকে অবজ্ঞা করার শামিল। আগামী ৩ দিনের মধ্যে এই বিষয়ে ভুল স্বীকার করে প্রচার প্রত্যাহারের দাবি জানানো হয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রবাসীরা শুধু প্রবাসে বসে দেশের জন্য চিন্তা করেন না, তারা দেশের জন্য কাজ করতেও প্রস্তুত। রাজধানীর বাংলা মোটরে নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সার্জিস আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে অনবদ্য ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এই কমিটি। এই সময় 4টি মহাদেশ ও 30টি দেশের 75 জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি। প্রবাসী কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশামুল হক। এই সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব SM সাইফ মোস্তাফিজ উপস্থিত ছিলেন। সংবাদে এর সঙ্গে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ 1990 থেকে 1995 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বর্তমানে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শীর্ষ সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া বিষয়ক উপদেষ্টা ছিলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, নির্বাচন কমিশন, এবি পার্টি, খেলাফতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোক জানিয়েছে। আব্দুর রউফের প্রথম নামাজে জানাজা বাদ আসর গুলশানের গাউসুল আলম মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজ সোমবার বাদ জোহর জাতীয় ঈদগাহ ময়দান এবং ময়মনসিংহের দাপুনিয়ায় বাদ মাগরিব। তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটের প্রায় 600 শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। মেধার ভিত্তিতে মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে 3 গ্রেডে শিক্ষার্থীদের 1500, 2000 এবং 2500 টাকা এককালীন বৃত্তি ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহসভাপতি ATM সেলিম চৌধুরী। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল ইসহাক চৌধুরী, ট্রাস্টের সচিব মোহাম্মদ সাব্বির আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও অন্যরা। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত 1308 জন গ্রেফতার।
দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী বলে মির্জা ফখরুলের মন্তব্য, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগুনোর আহ্বান। ইসিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা, সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। এবং জুলাই আগস্ট গণহত্যার কয়েক মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসে 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।